আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। রাসেল ভাই সবসময় ভালোর দলে, তাই উইশ করলাম না, কিন্তু লিসেনারদের জন্য রইল শুভকামনা। প্রথমে বলি, রাসেল ভাই, আমার ঘটনাটা ভৌতিক নাকি অন্য কিছু আমি নিজেও জানি না, তবে হ্যাঁ, এটা একদম সত্য ঘটনা অবলম্বনে লিখলাম। আর আমি আমার নাম ও একদম সঠিক ঠিকানা লিখছি না, কারণ এটা সুন্দরবনের মধ্যকার ঘটনা এবং এখনও সেখানে প্রচুর মানুষ যায় এবং জীবিকা অন্বেষণ করে। আমার একটা ভুলে তাদের সারা জীবনে একটা ছমছমে অবস্থার সৃষ্টি হোক, আমি সেটা চাই না। আমার গল্প পড়ছেন মানে আমার গল্পটা আপনার ভালো লেগেছে। যাই হোক, লিসেনারদেরও হয়তো ভালো লাগবে আশা করি। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার বাবার মুখে কয়েকবার শুনেছি, তাই উনি যেভাবে বলছেন আমি সেইভাবে বর্ণনা করছি। ভাবতে পারেন আমার বাবাই লিখছেন, যদিও উনি এখন আর এপারের বাসিন্দা নন। ঘটনা, সালটা ঠিক মনে নেই, তবে আমার বয়স তখন 17 বছরের মতো। সংসারের অভাব অনটনের জন্য লেখাপড়ার পাঠ আগেই চুকিয়ে সুন্দরবনে মাছ ধরতাম। সেখান থেকে একটা মাছের ডিপোতে মুহুরির চাকরি পেলাম। মাছের ডিপো বলতে সুন্দরবনের জেলেরা যেখানে মাছ বিক্রি করে। তো আমার একটু টাকার প্রয়োজন বেশি ছিল, তাই নিজেই কর্মচারী, আবার নিজেই মুহুরি। একজন আলাদা লোক না রেখে মালিকের কাছে একটু বেশি টাকা চেয়ে নিতাম। পাশেই অন্য মালিকের ডিপোতে দুজনে হিন্দু লোক থাকত। তাদের বয়স 22-23 হবে। তাদের একজন মুহুরি আর একজন কর্মচারী। তো মুহুরির কাজ হলো মাছের ও টাকার হিসেব রাখা, আর কর্মচারীর কাজ মাছ তোলা এবং ডিপো ধোয়া মোছা। তবে দুজন মিলে একটা কাজ করতে হয়, সেটা হলো গণমুখে জোয়ারের সময় নৌকা নিয়ে গভীর জঙ্গলে গিয়ে জেলেদের থেকে মাছ মেপে নিয়ে আসা। না হলে তারা আসতে যেতে 2.5 থেকে 3 ঘন্টা নষ্ট হয়। সেটুকু সময় মাছ ধরলে জেলে, মহাজন সবার লাভ। তো আমার ওই হিন্দু দুজনের সাথে ও মালিকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওদের সাথে একসাথেই আমি জঙ্গলে যেতাম, তবে আমার ও তাদের নৌকা আলাদা। তো ঘটনার দিন আমি কিছুটা অসুস্থ ছিলাম, মানে জ্বর ছিল। হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে। জোয়ার শুরু রাত আনুমানিক 2:30টার দিকে। তো আমি সন্ধ্যায় ওদের বললাম যে বৃষ্টি হচ্ছে, আবার একটু আমি অসুস্থ, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডাক দিস যাওয়ার আগে। ওরা সম্মতি দিল। রাতে ওরা কি যেন ভেবে মত পরিবর্তন করলো। ওরা চিন্তা করলো যে আমি অসুস্থ, আমাকে না ডেকে ওরা চলে যাবে এবং আমাদের জেলেদের মাছও ওরা নিয়ে যাবে। রাত আনুমানিক 3টা, ডিপোতেই শুয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মনে হলো সুকুমারের গলা। আমি ডাকের উত্তর দিলাম, তোরা নৌকা খুলতে থাক, আমি আসছি। আমি জেলেদের জন্য পান, সুপারি, বিড়ি, ম্যাচ আর দাড়িপাল্লা ও ঝুড়ি নিয়ে নৌকায় আসলাম। ডিপোগুলো নদীর পাড়ে হয় আর ডিপোর খুঁড়িতে নৌকা বাঁধা থাকে, কিন্তু ওখানে সুকুমারদের নৌকা দেখতে পেলাম না। আমি কিছুটা অবাক হলাম, মাত্রই তো আমাকে ডাকলো। যাই হোক, ভাবলাম আমার দেরি হয়েছে, তাই মনে হয় আগে আগে যাচ্ছে। যদিও আমি মোটেই দেরি করিনি। বিসমিল্লাহ বলে নৌকা ছাড়লাম। ওরা দুইজন নৌকা বাইছে আর আমি একা। স্বভাবতই আমার পেছনে থাকার কথা, আমি সেটা মনে করে নৌকা বাইছি। বড় নদী রেখে একটা ছোট খালে এসে পড়লাম। এই খালটা বেশ দূরের এবং আঁকাবাঁকা, কয়েকটা ছোট শাখাও আছে। নিয়মিত যাতায়াত না করলে যে কেউ পথ ভুল করে। হালকা বৃষ্টি হচ্ছে। খালের এপারে গাছের ডালপালা ও ওপারের গাছপালা সাথে মিশে আছে। ঘুটঘুটে অন্ধকার, তবে আমার নৌকার ছোঁয়ের মধ্যে একটা বড় ল্যাম্প আছে, যেটা টিনের কৌটায় সলতে দিয়ে বানানো এবং কেরোসিনের দ্বারা চলে। আমি যেহেতু সুন্দরবনে আগে মাছ ধরতাম, তাই অতটা ভয় নেই। স্বভাবতই আমি সাহসী, কিন্তু আজকে খালের ভেতর ঢোকার সাথে সাথেই যেন আমার হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা। এমনিতে আমি অসুস্থ, তার উপর বৃষ্টি, আর এই ভয়ঙ্কর জঙ্গলের পথে আমি একা। আমি ভাবছি ওরা আমার থেকে খুব দূরে না, কারণ খালে অল্প দূরত্বে নৌকা চালিয়ে গেলে পানিতে এক ধরনের সাদা দাগ পড়ে, যা অন্ধকারে বোঝা যায়। তো আমি সেই সাহসে নৌকা বাইছি। এবার আমার যেন ভয় করছে খুব। মনে হলো আমার আশেপাশে কেউ আছে, যে আমার সাথে ওপর দিয়ে গাছ দিয়ে চলছে এবং মাঝে মাঝে তার গরম নিঃশ্বাস আমার ওপর পড়ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আমি তো মাত্রই খালের ভেতর ঢুকলাম, এখনো অনেক পথ, কিন্তু মনটাকে আজ আর ভয়মুক্ত করতে পারছি না। একবার মনে হলো আমি সুকুমারের নাম ধরে ডাকি, কিন্তু আবার নিজেকে প্রবোধ দিলাম যে ওরা আমার সামনে, এই বিশ্বাস নিয়ে আজকে যেতে হবে। যদি ডাকের উত্তর না আসে তাহলে। এই যখন ভাবছি, ঠিক তখনই আমার পেছনে একটা গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়ল। আমি
আর আমার মধ্যে নেই। পেছনে তাকাইনি আমি, শুধু দোয়া পড়ছি আর নৌকা বাইছি সকল শক্তি দিয়ে। কতদূর আসলাম, কতদূর বাকি ছিল কিছুই জানি না। এমনিতেই আমার জানটা আমার মধ্যে নেই। এর ভেতরে হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কেন যেন বাচ্চা বা মহিলার ভয়ার্ত গোঙানি বা আর্তনাদের মতো শোনা যাচ্ছে, তবে বেশি দূরে মনে হচ্ছে না। এরকম তো আগে কখনো শুনিনি বা হয়নি। আমি তখন আর নৌকা বাইতে পারছি না। বৃষ্টি আর জ্বরের শীতের মধ্যেও আমি স্পষ্ট ঘামছি। আমার আজকেই জীবনের শেষ দিন, তাই জোরে জোরে কালেমা পড়ছিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ছিলাম, কিন্তু শব্দ করে পড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। এতে আমার ভয় আরো বাড়তে থাকে। হঠাৎ সামনে থেকে একটা বাতাস এসে আমার আলোটা নিভিয়ে দেয়। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। দ্রুত ছোঁয়ের মধ্যে গিয়ে ম্যাচটা নিয়ে ল্যাম্পটা জ্বালালাম, আবার বাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকলাম। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একবার বাঘের হুঙ্কার শুনলাম। কি ভয়ানক মাটি ফাটা ডাক! আমার বুক শুকিয়ে যাচ্ছে। ৩০ সেকেন্ড পর আবারও ডাকলো। এবার মনে হলো খুব কাছে। তৃতীয়বার যখন ডাকলো তখন মনে হলো একেবারে খাল পাড়ে, আমার নৌকার ১০০ হাত সামনে। আমার আর সামনে যাওয়ার সাহস নেই, তবে পেছনে যাবারও কোনো সুযোগ নেই, কারণ উজান ঠেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুক্ষণের জন্য যেন নরকের মধ্যে আছি, এরকম মনে হচ্ছিল। টিপ টিপ বৃষ্টির মধ্যে এতটা অসহ্য গরম, তার সাথে মাঝে মাঝে বনের মধ্যে পানিতে গাছের আজব সব শব্দ। আবার নিভে গেল আলো। আমি আর ধরাতে পারলাম না। খুব বাতাস হচ্ছিল, তাই আলো জ্বলছিল না। কিন্তু অন্ধকারে তো আমি সবার জন্য খাদ্যে পরিণত হব। ৭-৫ না ভেবে জেলেদের বিড়ি ধরালাম। জীবনে প্রথম বিড়ি মুখে নিলাম। না, ধূমপানের জন্য নয়, জীবন বাঁচাতে একটু আলো জ্বালিয়ে রাখার তাগিদে। এভাবে একসময় মরতে মরতে নিজেই সাহস নিলাম। যাই হয়ে যাক হোক, আমার আশেপাশে কেউ নেই, আমাকে আমার জন্য লড়তে হবে। সাহস নিয়ে সব উপেক্ষা করে নৌকা চালাতে থাকলাম। এতক্ষণে চলে আসার কথা ছোট খাল থেকে বের হয়ে আরেকটা বড় নদী। তখন ভয়টা কিছুটা কম, কারণ সেখানে মাঝে মাঝে নৌকা দেখা যায়। সেই রাত, সেই খাল আর শেষ হতে চায় না। একটা সময় দূর থেকে বড় নদীর দেখা পেলাম, তবে ওটুকু যেন যেতে আমি পারছি না। মনে হলো যেন আমাকে কেউ তুলে নিল, পেছন থেকে কিছুতে টেনে নিল। মহান আল্লাহর রহমতে একসময় আমি নদীতে আসলাম। এবার আর ভয় নেই, তবে গায়ে শক্তি পাচ্ছি না। আর এতক্ষণে কতক্ষণ হয়েছে জানি না। দেখি ভোরের আলো। আমি এবারের মতো বেঁচে গেলাম। কিন্তু তারপর যা হলো, সেটার জন্য আমি জীবনে আর জঙ্গলে যাইনি। ভোরের আলো পেরিয়ে মোটামুটি ফর্সা হয়ে গেছে চারিদিক। বহুদূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। ২টা জেলে নৌকা দেখতে পেলাম। একজন মুরব্বী সাদা দাড়ি আর ২টা ছেলে। মুরব্বী পরিষ্কার, কিন্তু ছেলে দুটো কালো। মুরব্বী এক নৌকায় পা পানিতে ঝুলিয়ে বসে তসবিহ গুনছে, আর ছেলেটা রান্না করছে। মুরব্বী আমাকে ইশারায় ডাকলেন। আমিও গেলাম, কারণ আমার পানির পিপাসা ছিল। আর এতক্ষণ পর মানুষ দেখলাম। আমি নৌকার পাশে নৌকা রাখতেই মুরব্বী বলল, আব্বা, তুমি তো মেলা ভয় পেয়েছ। আমি অবাক হইনি। মুরব্বীকে দেখে আধ্যাত্মিক মনে হয়নি, এজন্য উনি আমার হাত ধরে কি যেন পড়ে অনেকক্ষণ পর একটা ফু দিলেন। আমার শরীর থেকে কি যেন বের হয়ে গেল। আমি একদম ফ্রেশ হয়ে গেলাম। অবাক ব্যাপার, আমার গায়ে জ্বরও নেই। আমি পানি খেয়ে মুরব্বীকে ভেঙে বললাম সব। উনি বললেন, তোর মায়ের দুধের জোর অনেক বেশি, তাই তুই বেঁচে গেছিস। তুই যা, তোর জেলেদের থেকে মাছ নিয়ে আয়, আর যাওয়ার সময় আমার মাছগুলো দিয়ে যাস। আমি চলে আসলাম। এসে দেখি আমার জেলেদের মাছ সুকুমার মেপে নিচ্ছে। আমাকে দেখে ওরা সবাই ভূত দেখার মতো চমকে উঠল। ওরা ভেবেছিল আমি একা একা আসতে পারবো না, তাই আমার জেলেদের বলেছে ও আজকে আসবে না, মাছ আমাদের দিতে বলেছে। আমাকে দেখে ওরা লজ্জা পেল। সব শুনে আমার জেলেরা এক প্রকার ওদের মারতে উপক্রম হলো। এমনকি ওদের জেলেরাও ওদের ওপর রেগে গেলেন। যাই হোক, আমি মাছ নিয়ে মুরব্বির ওখানে আসলাম। মুরব্বি সকালে আমাকে খেতে বলল। আমিও মাছের তরকারি দিয়ে খেলাম। কি স্বাদ! কিন্তু অবাক ব্যাপার হলো, ওনার ছেলে দুটো এতক্ষণে একটা কথাও বলেনি। চুপচাপ, বোবা বললেও ভুল হবে না। তারপর মুরব্বি মাছগুলো মেপে নিয়ে আমার ডিপোর ঠিকানা বলে দিলে আমি বিদায় নিলাম, এবং আসার সময় সেই পথ দিয়ে আসছিলাম। আর রাতের স্মৃতি রোমন্থন করতে করতে শিউরে উঠছিলাম। ডিপোতে এসে সব শুনে মহাজন আমাকে ১ সপ্তাহের ছুটি দিলেন বিশ্রামের জন্য। আর এমনিতেই আমি আজকে ডাবল মাছ এনেছি। আমাদের জেলেরা যে পরিমাণ মাছ পেয়েছে, মুরব্বি একাই অতটা পেয়েছে। ৬ দিন পর ডিপোতে গেলাম। যাওয়ার পর মহাজন আমাকে বলল, চাচা, তোর জন্য একটা চিঠি, একটা লুঙ্গি আর মাছের সব টাকা রেখে গেছে। আমি চিঠি পড়ে অবাক হয়ে গেলাম। উনি আমাকে একটা লুঙ্গি দিয়েছেন, সাথে ৬,০০০ টাকা মাছের টাকা দিয়ে গেছেন, আর লিখেছেন, এই টাকা দিয়ে কিছু একটা করো, আর জঙ্গলে যেও না, এরপর হয়তো ফিরবে না তুমি। আর আমার বাড়িতে এসো, পেঁচানো হাতে লেখা, সাথে বাড়ির ঠিকানা, খুলনার রূপসা থানার একটা জায়গার ঠিকানা দেয়া আছে, সাথে মুরব্বির নাম।
আমি সবকিছু যত্ন করে নিয়ে এলাম। সেখান থেকে 15-16 দিন পর মুরব্বির দেয়া ঠিকানায় যাই। কিছু মিষ্টি নিয়ে আমি ঠিক বিকেলের দিকে ওনার বাসায় যাই। ডাকাডাকির পর একজন মহিলা গেট খুললেন। দেখেই মনে হলো সম্ভ্রান্ত ও ইসলামিক ফ্যামিলি। আমি কার কাছে এসেছি জানতে চাইলে আমি মুরব্বির নাম বললাম। উনি কিছুটা অবাক হলেন এবং আমাকে ভেতরে আসতে বললেন। আমিও গেলাম। বললেন, কি জন্য এসেছো বাবা বলো। আমি সব বিস্তারিত বলার পর উনি হু হু করে কেঁদে উঠলেন। আমি বুঝতে পারছিলাম না। পরে উনি উঠে গিয়ে একটা ছবির অ্যালবাম নিয়ে এসে বললেন, দেখো তো বাবা, ওনার সাথে দেখা হয়েছিল কিনা। আমি বললাম, হ্যাঁ। তারপর যা শুনলাম তার জন্য লিসেনারদের মতো আমিও প্রস্তুত ছিলাম না। এই চাচা হজ করে এসেছিলেন, একজন হাজি। ওনার 2টা ছেলে ছিল। তাদের নিয়ে প্রায় জঙ্গলে শখের বসে বড়শি বাইতে যেতেন। ছেলেরাও আর যেতে চেত না। যেবার হজ করে আসলেন সেইবারের কথা তিনি কথা দিলেন যে এইবারই শেষ, আর তিনি যাবেন না। কিন্তু ওই শেষ যাওয়া ছিল, আর ফিরে আসেননি। প্রায় 21 বছর হয়ে গেছে। ওনার স্ত্রীও মারা গেছেন, স্বামী ও 2 ছেলের শোকে। যিনি বর্ণনা করছিলেন উনি মুরব্বির ছোট মেয়ে, আর 2টা মেয়ে আছে ওনার বড়। লোকমুখে শুনেছেন তাদের বাঘে খেয়ে ফেলেছিল, কিন্তু লাশ পায়নি। আর ওনাদের দেখে ওনার ঠিকানায় আসা আমি প্রথম ব্যক্তি না। সুন্দরবনের নানা প্রান্ত থেকে আগেও 8 থেকে 10 জন এভাবে এসেছেন। কথাগুলো শুনে আমি মিষ্টিটা রেখে খুব আস্তে আস্তে পা ফেলে বাড়িটা থেকে বের হয়ে চলে এলাম। এরপর থেকে আমি জীবনে জঙ্গলে যাইনি। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি কেউ প্রমাণ করতে চান তাদের জন্য রাসেল ভাইকে ঠিকানা ও নাম দিলাম। এরকম আরও 2 জন আমার জানা আছে যারা ওই মুরব্বীকে দেখেছে। দয়া করে প্রয়োজন না হলে নিচের তথ্য প্রকাশ করবেন না। এই বলে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন, ঘটনার সাক্ষীকে সেটা তিনি জানিয়েছেন এবং তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা চমৎকার স্টোরি, খুব ছোট কিন্তু খুবই চমৎকার। অ্যান্ড আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমি এখানে বাঘ খেতে এসেছে, মানে এখানে সেও কিন্তু বাঘের হুঙ্কার শুনেছে। এখন এই বাঘটা কি স্বাভাবিক কোনো বাঘ নাকি অস্বাভাবিক কিছু, এই বিচারের ভার আপনাদের উপরে। এবং এই যে ভয়ে হঠাৎ করে পরিবেশ বদলে গেল, একজন অচেনা মানুষের সাথে দেখা হলো এবং খুঁজতে গিয়ে দেখা গেল তিনি মৃত একজন, এগুলোর ব্যাখ্যা যদি জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমি রাসেল আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদেরকে ইমেল পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল লিসেনারকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে ভিন্ন রকমের একটি স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, আপনারা এমন কি কখনো শুনেছেন কোনো ব্যক্তি কারো মৃত্যু স্বপ্নে দেখছে এবং বাস্তবেই তার মৃত্যু হয়ে যাচ্ছে? কি খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ লিসেনার্স, আমি এখন এমনই একটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি যার সঙ্গে ঘটছে তার নাম হচ্ছে আল আমিন। আল আমিনের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। বর্তমানে সে ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলসে কর্মরত। ঘটনাটি ঘটা যখন শুরু করে তার আগের একটি ঘটনা রয়েছে। বেসিক্যালি সেই ঘটনার পর থেকে নিয়ে আল আমিন এই ধরনের অদ্ভুত স্বপ্ন দেখছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। সেই অদ্ভুত ঘটনাটি আপনাদের সামনে শুরুতে বলতে চাই। সময় ছিল 2014 সাল। আল আমিন তখন ছিল এসএসসি পরীক্ষার্থী। প্রতিদিন ভোরবেলা তার 2টো প্রাইভেট থাকতো, মানে ফজরের পরপরই একটা প্রাইভেট, তারপরে আরেকটা প্রাইভেট। তখন যেহেতু পরীক্ষার্থী ছিল, পড়ার প্রেশারটাও বেশি ছিল। একদিন সন্ধ্যার পর তার বাসা থেকে হঠাৎ করে বলে যে আল আমিনের খালা অসুস্থ, কিছু খাবার দাবার নিয়ে খালাকে দেখতে যেতে হবে। খালার বাড়ি ছিল আল আমিনের গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে এবং বাইসাইকেল চালিয়ে সেখানে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো। আল আমিন শুরুতে যেতে রাজি না হলেও পরবর্তীতে যেতে রাজি হয় এবং আল আমিনের মা বাবা তার খালার জন্য বেশ কিছু ফলমূল, খাবার, এই জিনিসগুলো আল আমিনকে দিয়ে দেয়। আল আমিন সাইকেল চালিয়ে তার খালা বাড়ির দিকে যেতে থাকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তার খালা বাড়ি যেতে পথে বেশ কয়েকটা ভয়ানক প্লেস পড়ে, যেমন বিশাল একটি বিল, একটি শ্মশান, বট গাছ, তাল গাছ, কবরস্থান, এরকম বেশ কিছু জায়গা পড়ে। আল আমিন স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে এই সমস্ত জায়গা পার হয়ে সে তার খালা বাড়িতে চলে যায়। কোথাও কোনো সমস্যা হয়নি।
খালাবাড়িতে যাবার পর খালাবাড়ির লোকেরা তাকে খুব রিকোয়েস্ট করে রাত থেকে যেতে, কিন্তু আলামিন বলে যেহেতু তার পরীক্ষা নিকটে এবং পরদিন ভোরবেলা তার প্রাইভেট রয়েছে, এই জন্য সে কিছুতেই থাকতে পারবে না। যেহেতু তার লেখাপড়ার এক্সকিউজ সে দিয়েছিল, এই কারণে তার খালাবাড়ির লোকরাও তাকে কোনো বাধা দেয়নি। আলামিন যেহেতু চলেই যাবে, তখন খালাবাড়ির লোকেরা তখন তার জন্য তার পরিবারের লোকদের জন্য রান্না করা খাবার, মাছ, মাংস এবং স্পেশালি একটি মাঝারি আকৃতির মুরগির বাচ্চা, তাজা মুরগির বাচ্চা দিয়ে দেয়, যাতে করে বাড়িতে নিয়ে এটা জবাই করে খেতে পারে। তো আলামিন এই জিনিসগুলো ব্যাগে করে নিয়ে রওনা দেয়। ওই মুরগির বাচ্চাটা ব্যাগের মধ্যে এমনভাবে রেখেছে যাতে করে কোনোভাবেই এটি চাকার সাথে টাচ না করে, এবং এই ব্যাগগুলো আলামিন সাইকেলের পেছনে না রেখেছিল সামনের হ্যান্ডেলের সাথে। আর মুরগির বাচ্চাটা খুব সতর্কভাবে রেখেছিল, কোনোভাবেই যেন চাকার সাথে টাচ না করে এবং আঘাত না খায়। আলামিন সাইকেল নিয়ে খালাবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে। শুরুতেই বলেছি দূরত্ব কিন্তু 15 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা সময় লাগে যেতে। আলামিন সাইকেল নিয়ে যাওয়া শুরু করে। যেতে যেতে একটি মাঠের কাছে সে চলে আসে। মাঠের কাছে যখন সে চলে আসে, তখন এখানে এসে রাস্তা 2 দিকে চলে গেছে। তখন আলামিন চিন্তা করে যে এই 2 দিকের রাস্তা একটি শর্টকাট রাস্তা আর একটা দীর্ঘ রাস্তা, যেই দীর্ঘ রাস্তা দিয়ে সে সন্ধ্যার পরে বাইসাইকেল চালিয়ে এসেছে। আলামিন চিন্তা করে এত দূর সাইকেল চালিয়ে এসেছে, আমি শর্টকাট রাস্তাতেই যাওয়া ভালো। ওইখানে শর্টকাট রাস্তাতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, নাম হলো সত্র বাজার। সত্র বাজার থেকে বাজার হয়ে আলামিন যেতে থাকে। যেতে যেতে সে একটি আরেকটা গ্রামের কাছে সে চলে আসে। এই গ্রামটা ছিল হিন্দু পাড়া, সেখানে প্রায় সবাই হিন্দু পরিবার বসবাস করে। আর এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে, সে চিন্তা করছে যে এই দিক দিয়ে যাওয়ার পথে কিন্তু আরেকটা শ্মশান পড়ে, কবরস্থানও আছে। এখন আলামিন যেটা ভাবছে সেটা হচ্ছে যে যেহেতু অন্য রাস্তা দিয়ে যেতে গেলেও একই সমস্যা ফেস করব, আর এদিক দিয়ে যেহেতু মানুষদের বাসাবাড়ি আছে, পরিচিত বাসাবাড়িও পাওয়া যাবে, কোনো সমস্যা আপদ বিপদ হলে তাদের হেল্প নেওয়া যাবে, এই জন্য আলামিন এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আলামিন ওই হিন্দু পাড়ার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে যেতে 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 হঠাৎ একটা জায়গায় একটা লম্বা তাল গাছ দেখতে পায়। আলামিন এইটা খেয়াল করে যে তাল গাছের পাশ দিয়ে একজন মহিলা, চুল খোলা এবং তার ওড়নাটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সে সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে বিলের মধ্যে নেমে গেল। আলামিন এটা দেখে প্রথমে খুব ভয় পায় যে কি ব্যাপার, সে কি ঠিক দেখলো না ভুল দেখলো। তখন আলামিন চিন্তা করেছে সে ভুলও দেখতে পারে। এই কথা চিন্তা করে আলামিন আবার সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে যখন সাইকেল একটি ব্রিজের কাছে উঠবে ভাব, তখন হঠাৎ করে ব্যাগের মধ্যে থাকা মুরগির বাচ্চাটি প্রচন্ড শব্দে আর্তনাদ করে ওঠে। আলামিন চিন্তা করে কি ব্যাপার, হঠাৎ করে মুরগির বাচ্চা এভাবে শব্দ করলো কেন। আলামিন সাইকেল থামায়। সাইকেল থামিয়ে মুরগির বাচ্চা যেই ব্যাগে রেখেছিল সেই ব্যাগটি খোলে, কিন্তু খুলেই আলামিন হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে ওই মুরগির বাচ্চার কেউ ঘাড় ভেঙে এমন ভাবে ভেঙেছে যে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আলামিন চিন্তা করে কোনোভাবে হয়তো বা সাইকেলের সামনের চাকার মধ্যে ব্যাগটা চলে গেলেও যেতে পারে, যার ফলে মুরগির বাচ্চাটির মাথা হয়তো বা সাইকেলের মধ্যে ঢুকে গেছে, চাকার মধ্যে ঢুকে গেছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু আলামিন এই প্রশ্নের কোনো উত্তর পায় না যে সে যেভাবে ব্যাগটি রেখেছিল কোনোভাবেই মুরগির বাচ্চা সাইকেলের চাকার মধ্যে যাওয়ার কথা নয়, কিন্তু এটা কিভাবে ঘটলো। আলামিন চিন্তা করে হয়তোবা যাই হোক কোনো ভুলের কারণে চলেও যেতে পারে, যেহেতু গ্রামের মেঠো পথ, রাস্তার এবড়ো থেবড়ো রাস্তায় ঝাঁকি লেগে ব্যাগ এলোমেলো হয়ে সাইকেলের চাকার মধ্যে ঢুকে যেতে পারে।
আলামিন ব্যাগের মধ্য থেকে মুরগির বাচ্চাটি বের করে ওই ব্রিজের নিচে ফেলে দেয় এবং আবার সে সাইকেল চালানো শুরু করে। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে একটি বটগাছ আলামিন দেখতে পায়। এই বটগাছ কেন্দ্রিক অনেক গল্প সে শুনেছে। বটগাছের নিচে আলামিন একজন মানুষকে দেখতে পায়। দেখে সে একজন পাগল, এবং এই পাগলকে সে আগে কখনো দেখেনি। বড় বড় চুল, খালি গা, পরনে ছোট্ট একটি পোশাক। আলামিনকে দেখে বলে, এই আলামিন দাঁড়া। আলামিন খুব অবাক হয়, কি ব্যাপার, তার নাম ধরে তাকে দাঁড়াতে বলছে। আলামিন দাঁড়ায়। আলামিন দাঁড়ানোর পরে ওই পাগলটি বলছে যে তুই যেদিক দিয়ে যাচ্ছিস ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই। পাগল আরেকটি রাস্তা দেখিয়ে দেয়। যে রাস্তাটি দেখিয়ে দেয় ওই রাস্তাটি বাজারের দিকে গিয়েছে। বাজারটির নাম হচ্ছে বাতাসি বাজার। আলামিন চিন্তা করে যে এই রাতের বেলা এই পাগল তাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে, সে পাগলের কথা কেন শুনবে, এই চিন্তা করে সে পাগলের কথা শোনে না। কথা না শুনে সে যেই পথ দিয়ে যাচ্ছিল সেদিকে যাওয়া শুরু করে। আলামিন সাইকেল নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে আলামিনের যে সমস্যা আলামিন ফেস করে সেটা হচ্ছে সাইকেলের চেন পড়ে যাওয়া শুরু করে। ঘন ঘন সাইকেলের চেন পড়ে যাচ্ছে এবং সে বারবার সাইকেলের চেন উঠাচ্ছে। খুবই বিরক্তিকর একটি বিষয়। কিন্তু আলামিন বুঝতে পারছে না যে কি ব্যাপার, কি হলো, এতটা পথ পাড়ি দিয়ে আসলাম, কোনো সমস্যা হলো না। এই পাগল বললো যে একটা পথে যেতে, ওইদিকে না গিয়ে আমার পছন্দ মতো পথ দিয়ে আগাচ্ছে, তা হঠাৎ করে সাইকেলের চেন পড়ছে। আলামিন মনে করে হয়তোবা সাইকেলের কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সাইকেলের চেন পড়তেও পারে। সে বারবার চেন উঠাচ্ছে, সাইকেল চালাচ্ছে। কিন্তু সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যে এইভাবে তো আর কতক্ষণ সে এইভাবে সাইকেল নিয়ে চালাতে পারবে, কারণ এতবার চেন পড়লে আসলে সাইকেল চালানো সম্ভব নয়। আর তখনও তার গন্তব্য থেকে দূরত্ব ছিল 3 থেকে 4 কিলোমিটার। সে চিন্তা করছে 3 থেকে 4 কিলোমিটার তো সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাওয়া কঠিন। তারপরও সে চেষ্টা করছে আর কি যতদূর সম্ভব চালিয়ে যাওয়ার জন্য। আলামিন সাইকেল এভাবে চালাতে চালাতে একটি কবরস্থানের কাছে চলে আসে। যখনই কবরস্থানের কাছে চলে আসে আলামিন বিকট একটি গন্ধ পায়, মনে হচ্ছে পচা লাশের গন্ধ। আলামিন একটা বিষয়ে চিন্তা করে যে লাশের গন্ধটা কোথা থেকে আসছে। চিন্তা করে হয়তোবা কোনো ভাঙা কবর থেকে এটা আসতেই পারে, যেহেতু পাশে কবরস্থান। কিন্তু আলামিন খেয়াল করে না, এই গন্ধটি কবরস্থান থেকে আসছে না, এটি আসছে সামনের দিক থেকে, মানে রাস্তা থেকে। তার মানে রাস্তায় কোনো কিছু, এমন কিছু পড়ে আছে যেটা থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। আসসালামু আলাইকুম।